এখন মনে করো তোমাকে যদি একটা বাড়ি তৈরি করতে বলি, তাহলে কি তুমি যেমন তেমন করে চাইলে বাড়ি তৈরি করে ফেলতে পারবা? পারবা না। একটা বাড়ি তৈরি করার জন্য একটা নির্দিষ্ট কাঠামো লাগে। ঠিক তেমনভাবে যদি আমরা একটা পাইথনের প্রোগ্রাম লিখতে চাই বা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম semicolon.com-এ তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি রুহুল আমিন। আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথন প্রোগ্রাম স্ট্রাকচার, অর্থাৎ একটা পাইথন প্রোগ্রাম লিখতে হলে আমাদের কি কি স্ট্রাকচার ফলো করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুতে চলো দেখে নেওয়া যাক যে আমাদের ক্লাসে আজকে কি কি বিষয় আমরা ডিসকাস করব। আমরা প্রথমে দেখব প্রোগ্রাম স্ট্রাকচার কি, তারপরে দেখব প্রোগ্রাম স্ট্রাকচার কেন প্রয়োজন, তারপর আমরা ইম্পোর্ট স্টেটমেন্টস গুলো দেখব, তারপর ফাংশন এবং ক্লাস ডেফিনেশন গুলো দেখব, তারপর মডিউলের স্কোপ ভেরিয়েবলস দেখব এবং সবশেষে মেইন ফাংশন কোনটা বা কোন অংশটাকে আমরা মেইন ফাংশন বলতেছি সেই ব্যাপারগুলো দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই আমাদের প্রোগ্রাম স্ট্রাকচারটা আসলে বলতে গেলে কি বোঝায়। আমরা এখন দেখব প্রোগ্রাম স্ট্রাকচার আসলে কি। পাইথন প্রোগ্রামের বিভিন্ন অংশ আছে। আমরা যখন প্রোগ্রাম লিখতে যাব তখন দেখব যে একটা প্রোগ্রামের বিভিন্ন অংশ থাকে। এই অংশগুলা একটা নির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিন্যাস করতে হয়। অর্থাৎ কোন জিনিসটা শুরুতে থাকতে হবে, তারপর কোন জিনিসটা, তারপর কোন জিনিসটা, তারপর কোন জিনিসটা, এইভাবে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। তো এই সাজানোর পদ্ধতিটাকে আমরা বলি প্রোগ্রাম স্ট্রাকচার। পাইথনের প্রোগ্রাম স্ট্রাকচারের সবার উপরে ইম্পোর্ট স্টেটমেন্টসগুলো থাকে, অর্থাৎ আমাদের বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে সেগুলো সেখানে ইম্পোর্ট করে নিতে হয়। তার উপরে থাকে ফাংশন অ্যান্ড ক্লাস, অর্থাৎ ইম্পোর্ট করার পরে আমাদের যদি কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন লাগে বা ইউজার ডিফাইন্ড ক্লাস লাগে, এই অংশে আমরা এই ফাংশন এবং ক্লাসগুলা তৈরি করি। তারপর মডিউল ভেরিয়েবলস, অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রামের ভিতরে যে ফাংশনের ভিতরে ভেরিয়েবল ব্যবহার করি, এই ভেরিয়েবলের স্কোপ সম্পর্কে, লাইফ টাইম সম্পর্কে। এবং তারপরে থাকে আমাদের মেইন প্রোগ্রাম, অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রাম যেখান থেকে আসলে এক্সিকিউশন শুরু করে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই পাইথনের প্রোগ্রাম স্ট্রাকচারটা আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। সো এখানে দেখো, তো আমাদের একটা পাইথন প্রোগ্রাম, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা কি পাইথন প্রোগ্রাম। তো পাইথন প্রোগ্রামের ওই যে বললাম যে শুরুতে আমাদের কিছু ইম্পোর্ট স্টেটমেন্ট থাকে। এই যে এখানে দেখো যে ইম্পোর্ট ওএস ফ্রম ম্যাথ, ইম্পোর্ট এসকিউআরটি, এইগুলো হচ্ছে বাইরে কোনো একটা জায়গা থেকে ইম্পোর্ট করা। এই অংশটাকে আমরা যার জন্য বললাম ইম্পোর্ট স্টেটমেন্ট। তারপর দেখো যে এখানে এই যে ক্লাস, তারপরে এই যে ডেফ, এই অংশটাই হচ্ছে আমাদের ফাংশন অ্যান্ড ক্লাস। এই যে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে যেই জিনিসটা এখানে আমরা লিখেছি, সেটাই হচ্ছে আমাদের একটা ইউজার ডিফাইন্ড ক্লাস। আর ফাংশন পাইথন প্রোগ্রামে যেখানে দেখবা ডিএফ লেখা থাকে, সেটাই হচ্ছে একটা ফাংশন। সো এই অংশটা হচ্ছে আমাদের কি ক্লাস এবং ফাংশন ডেফিনেশন অংশ। তারপর মডিউলের স্কোপ ভেরিয়েবলস। স্কোপ ভেরিয়েবলস বলতে গেলে এই যে দেখো এখানে একটা আমরা ডেপ বলে দিয়েছি যেহেতু, সো এটা হচ্ছে আমার একটা ফাংশন, এর ভিতর রেডিয়াস একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান কতক্ষণের ভেতরে স্টোর করে থাকে বা কতক্ষণ ব্যবহার করা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে স্কোপ বা লাইফ টাইম। তারপরে মেইন প্রোগ্রাম, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে আমাদের পাইথনের মেইন প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামটা এখান থেকে এক্সিকিউশন শুরু করে। তাহলে চলো আমরা এখন প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে একটু বোঝার চেষ্টা করি। আমাদের শুরুতেই হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। মনে করো যে বাইরের কোনো লাইব্রেরি বা বাইরের কোনো মডিউলের ভেতরে কোনো একটা ফাংশন বা কোনো একটা ক্লাস বা যে কোনো কিছু একটা আমার ব্যবহার করতে হবে আমাদের প্রোগ্রামের ভিতরে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো মডিউলকে ইম্পোর্ট করে নিতে হয়। এটা কোনো প্রোগ্রামে আমার ইম্পোর্ট করার প্রয়োজন হয় এবং কোনো প্রোগ্রামে আমাদের ইম্পোর্ট করার প্রয়োজন হয় না। সেটা ডিপেন্ড করবে প্রোগ্রামের চাহিদার উপরে। তো এই ব্যাপারটাকে অনেকটা আমরা এমনভাবে বলতে পারি যে আমাদের একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির ভিতর অনেকগুলা বই থাকে। সেই বইগুলোর ভেতর থেকে যেই বইটা আমাদের পছন্দ, সেই বইটা যেমন আমরা নিয়ে এসে পড়ে টড়ে আবার লাইব্রেরিতে রেখে দেই, সেমভাবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমাদের প্রোগ্রামিংয়ের সুবিধার জন্য কিছু কিছু ফাংশন, কিছু কিছু মডিউল বা কিছু কিছু ফাইল তৈরি করে রাখা আছে। সেইগুলো ওখান থেকে আমরা ইম্পোর্ট করে নেই, নিয়ে তারপর কাজ করি এবং আমরা আমাদের প্রোগ্রামের ভিতরে ব্যবহার করে থাকি। তো এই ইম্পোর্ট স্টেটমেন্টটা আমাদের যে কোনো পাইথন প্রোগ্রামের শুরুতে একদম প্রথমের দিকে লিখতে হয়। এখন আমরা দেখব ফাংশন অ্যান্ড ক্লাস ডেফিনেশন। তো ফাংশনটা কি?
ফাংশনটা যদি শর্টকাটে বলি তাহলে ফাংশন একটা প্রোগ্রামের একটা অংশ যেখানে আমাদের একটা স্পেসিফিক কাজ হয়। দেখো যে এই যে এইটা হচ্ছে একটা ফাংশন, আর এই যে ক্লাস বলা হচ্ছে, ক্লাস একটা ইউজার ডিফাইন্ড ডেটা। এগুলো নিয়ে এখন এত বেশি মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, এগুলো এখন জাস্ট মনে রাখো, পরবর্তীতে এগুলো আমরা ডিটেলস শেখার চেষ্টা করব। আর একটা ক্লাসের ভিতরে ফাংশন থাকতে পারে। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে ইম্পোর্ট স্টেটমেন্টের পরেই আমরা আমাদের ফাংশন অথবা ক্লাসগুলো লিখে থাকি। আমাদের প্রোগ্রামের ভেতরে যদি আমাদের কোনো ফাংশন প্রয়োজন হয় তাহলে আমরা ফাংশন লিখি, আর যদি কোনো ফাংশন প্রয়োজন না হয় তাহলে লিখি না। ক্লাসের ক্ষেত্রে সেই একই ব্যাপার। তো আমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তখন আমরা ক্লাস লিখি, আর যদি ক্লাস না প্রয়োজন হয় তাহলে ক্লাসগুলো লিখি না। যদি আমরা এগুলো লিখি তাহলে কোথায় লিখতে হবে? প্রথমে আমরা আমাদের যে মডিউলগুলো ইম্পোর্ট করা লাগবে সেগুলো ইম্পোর্ট করে ইম্পোর্টের নিচে আমরা আমাদের ইউজার ডিফাইন্ড ক্লাস বা ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো লিখতে পারি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে একবার যদি আমরা ফাংশন লিখি তাহলে সেই ফাংশনকে আমরা বারবার ব্যবহার করতে পারি, অনেকবার ব্যবহার করতে পারি। তো এরপর আমরা দেখব মডিউলের স্কোপ ভেরিয়েবল। সো মডিউল স্কোপ ভেরিয়েবল, মডিউল স্কোপ ভেরিয়েবলের ডেফিনেশন যদি বলি যে প্রোগ্রামের শুরুতে এমন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় যা প্রোগ্রামের বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করা যায়। যেমন এখানে আমরা ব্যবহার করছি ম্যাক্স 100, এটা হচ্ছে একটা গ্লোবাল কনস্ট্যান্ট। দেখো যে এখানে এটা হচ্ছে আসলে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করছি, তার মানে এই ভেরিয়েবলকে আমরা এই ক্লাসের ভিতর ব্যবহার করতে পারি, এই ফাংশনের ভেতর ব্যবহার করতে পারি, এই মেইন ফাংশনের ভেতর ব্যবহার করতে পারি, বা যে কোনো জায়গাতে এই ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এটাই হচ্ছে ভেরিয়েবলের স্কোপ, যে এই ভেরিয়েবলটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আবার দেখো এই যে এখানে ক্যালকুলেট এরিয়া নামের একটা ফাংশন যে আমরা লিখেছি, এই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল আছে রেডিয়াস নামে। এই রেডিয়াস ভেরিয়েবলটা এই ফাংশনের ভেতরে ছাড়া আমরা এই প্রোগ্রামের ভিতরে আর অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি না। এইটা হচ্ছে আমাদের এই রেডিয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে রেডিয়াস ভেরিয়েবলের স্কোপ। তাহলে আমরা কি বললাম যে আমাদের এই যে ম্যাক্স লিমিট, এই ভেরিয়েবলটার স্কোপ সম্পূর্ণ প্রোগ্রাম জুড়ে, বাট এখানে যে রেডিয়াস নামের ভেরিয়েবল, এই রেডিয়াস ভেরিয়েবলটার স্কোপ কোথায়? শুধুমাত্র এই স্পেসিফিক একটা ফাংশনের ভেতরে। এখানে দেখো এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট পাইথন প্রোগ্রাম। এই কমপ্লিট পাইথন প্রোগ্রামের ভিতরে আমরা কি দেখলাম যে ইম্পোর্ট স্টেটমেন্ট কোনগুলা, এই যে এইটুকু হচ্ছে আমাদের ইম্পোর্ট স্টেটমেন্ট। আর ভেরিয়েবল কোনটা? ইম্পোর্ট স্টেটমেন্টের পরে যেখানে ম্যাক্স লিমিট বলে এখানে 100 লিখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এই প্রোগ্রামের ভিতরে আমাদের ফাংশন আছে এই যে ডেফ ক্যালকুলেট এরিয়া, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন আর মেইন প্রোগ্রাম। সো আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে এই অংশটুকু। আমাদের পাইথনের ভিতরে আসলে মেইন প্রোগ্রাম লিখতে হলে আলাদা করে কোনো ফাংশন লিখতে হয় না, আমরা যেটা এখানে লেখা শুরু করি এটাই হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম অংশ। আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন শুরুই হয় মূলত এই মেইন প্রোগ্রাম থেকে। তারপরে দেখো যে এখানে এই যে ক্যালকুলেট এরিয়া বলে একটা ফাংশনকে কল করা হয়েছে, এই প্রোগ্রামটা তখন চলে যায় কোথায়? এই যে ক্যালকুলেট এরিয়ার কাছে গিয়ে এই যে 5 এখানে পাঠানো হলো, তাহলে রেডিয়াসের মান এখন 5। তারপরে দেখো যে রেডিয়াসের মান ব্যবহার করে এখান থেকে সার্কেলের এরিয়া ক্যালকুলেশন করার পরে সেটা আবার এখানে ব্যাক দেয় এবং আউটপুটে আমরা সার্কেলের এরিয়া দেখতে পাই। এটা মূলত একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেশন করার প্রোগ্রাম। তো আমরা দেখলাম আমাদের পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের ভিতরে 4টা অংশ রয়েছে। এই 4টা অংশের আমরা কাজটা একটু দেখি। সো আমরা দেখেছিলাম যে আমাদের পাইথনের প্রোগ্রামের সর্বপ্রথমে অর্থাৎ উপরে থাকে ইম্পোর্ট স্টেটমেন্ট, আর এই ইম্পোর্ট স্টেটমেন্টের কাজ হচ্ছে লাইব্রেরি ব্যবহার করা। তারপরে থাকে ফাংশন, নির্দিষ্ট কাজ সংরক্ষণ, অর্থাৎ নির্দিষ্ট কাজ করার জন্য আসলে আমরা ফাংশন তৈরি করি। তারপর মডিউল ভেরিয়েবল, সো শেয়ার ডাটা সংরক্ষণ, অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামের ভেতরে বিভিন্ন জায়গায় যে ভ্যালুগুলা ব্যবহার করি সেই ভ্যালুগুলোকে রাখার একটা জায়গা হচ্ছে মডিউল ভেরিয়েবল। তারপর হচ্ছে মেইন প্রোগ্রাম। সো আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন শুরুই হয় এই মেইন অংশ থেকে, তারপরে বিভিন্ন জায়গায় যদি ফাংশন কল থাকে প্রোগ্রাম সেখানে সুইচ করে। তো এই ছিল হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামের 4টা অংশের তুলনা। এখন যদি আমরা আমাদের পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের এখান থেকে একটা সারসংক্ষেপ দেখি তাহলে আমরা দেখতে পারি যে আজকে আমরা শিখলাম প্রোগ্রাম স্ট্রাকচার কি, তারপর ইম্পোর্ট স্টেটমেন্ট, ফাংশন, ক্লাস ডেফিনেশন, মডিউল স্কোপ ভেরিয়েবল এবং
মেইন প্রোগ্রাম। তো আশা করি তোমরা সবাই এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব পাইথনের লাইন, মাল্টি লাইন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু টার্ম নিয়ে। সো ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।